হ্যালো, আমি আম্মি বলছি। আজকে আমি তোমাদের একটুখানি যেগুলো পদ্যগুলো আছে, যেগুলো পোয়েট্রিগুলো, ওগুলো একটু রিভাইজ করব একটু অন্যভাবে। তোমাদের আগের দিন আমি কবিতার আগের ভিডিওতে আমি তিনটে কবিতার সিমিলারিটি এবং ডিসিমিলারিটিটা বলেছিলাম। আজকে আর বাদবাকি চারটে কবিতা নিয়ে আলোচনা করব। প্র্যাকটিক্যালি লাস্ট ইয়ার যেগুলো এসে গেছে সেগুলো তোমরা পড়বে ঠিক কথাই, তবে অত জোর দিয়ে না পড়লেও চলবে, কারণ খুব একটা রিপিটেশন হয় না, হলেও এক আধটা হতে পারে। তা আমি তাই ওই আগের দিন তিনটে কবিতা করেছি আর আজকে চারটে কবিতা করে দেবো, তাহলে 7টা কবিতা এটা তোমাদের পড়তেই হবে, কারণ এগুলোর মধ্যে থেকে তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে। তাহলে শুরু করছি। প্রথমেই বলি তোমাদের, আচ্ছা প্রথমে আরেকটু তোমাদের বলে দিচ্ছি, যে কটা কবিতা আমি তোমাদের বলছি প্রথম কিন্তু তোমরা কবিতাটা পুরোটা কিন্তু সংকলিতা বই দেখে পড়ে নিও। তারপরে আমি তোমাদের ছোট করে বলছি একটাই কারণে, যাতে তোমরা লাস্ট মিনিটে এটুকু পড়ে যাতে তোমরা যেতে পারো স্কুলে, তোমরা পরীক্ষা দিতে যেতে পারো। আগের দিন এইটুকু পড়ে নিও, তোমাদের অনেকটা উপকার হবে, একবারে মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। প্রথম কবিতা বলছি অমলকান্তি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অমলকান্তি দিয়ে আমি শুরু করছি। খুব ছোট করে আমি কবিতার বিষয়বস্তু বলে দিচ্ছি, যাতে তোমরা কবিতাটা পড়ে নিয়ে এটুকু শুনে নিলেই অনেকটা তৈরি হয়ে যাবে। প্রথমেই বলি, অমলকান্তি কবি স্কুল জীবনের বন্ধু, পড়াশুনোয় খুব অমনোযোগী, দেরি করে স্কুলে আসতো, শিক্ষকদের কাছে তাকে অনেক বকুনি খেতে হতো। তবে অমলকান্তি ছিলেন খুব প্রকৃতিপ্রেমিক। তার বন্ধুরা যখন ডাক্তার, মাস্টার, উকিল হওয়ার স্বপ্ন দেখেন, অমলকান্তি তখন বর্ষণ শেষে কাক ডাকা বিকেলে জাম আর জামরুল পাতায় লেগে থাকা হালকা এক চিলতে রোদ্দুর হওয়ার কথা ভাবে। কবির বন্ধুদের স্বপ্ন পূরণ হলেও অমলকান্তি কিন্তু রোদ্দুর হতে পারেনি। তাকে অন্ধকার ছাপাখানায় কাজ করতে হতো পারিবারিক অভাবের কারণে। তবে কবির সঙ্গে সে যোগাযোগ রাখত, কবির বাড়িতে এসে গল্প করত, চা পান করত, হয়তো অন্ধকার থেকে কিছুক্ষণের জন্যে মুক্তি পেতে। কবির একটাই আফসোস, অমলকান্তির মতো প্রকৃতিপ্রেমিক মানুষ কখনোই প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারল না সাংসারিক প্রতিকূলতার চাপে। এটা হলো কবিতাটাকে আমি ছোট্ট করে বলে দিলাম, এটা তোমাদের মনে রাখার অনেক সুবিধা হবে। এবার বলি যে অমলকান্তি কবিতার কিছু লাইন তোমাদের মনে রাখতে হবে, যেখান থেকে কোয়েশ্চেন আসে। এই লাইনগুলো আমি বলে দিচ্ছি, এই লাইনগুলো তোমরা একটু শুনে নাও। 1 নম্বর বলি, এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। এই লাইনটা তুলে দিয়ে তার উপরে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। 2 নম্বর, অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। পরে আরেকটা লাইন বলি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। তারপর মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে। তারপরে একটা লাইন, অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। তারপরে বলি, রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। তো এই ধরনের লাইনগুলো মেনশন করে কীরকম কোয়েশ্চেন আসে সে প্যাটার্ন তোমাদের জানা আছে, এর মধ্যে তোমরা পড়েওছো, জেনেওছো। আর যদি মনে না থাকে তবে অমলকান্তি কবিতার ওপর আমার যে প্রশ্ন উত্তর ভিডিওটা আছে সেটা একবার একটু শুনে নিও, তাহলে তোমাদের কিন্তু আনসারটাও রেডি হয়ে যাবে। তাহলে হলো অমলকান্তি। এবার আসছি খোখো। খোখো কবিতাটা হচ্ছে অমিতাভ দাশগুপ্তের লেখা কবিতা। ছোট্ট কবিতা, একটা গরিব মেয়ের খোখো খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখাকে নিয়ে। হতদরিদ্র মেয়েটি মায়ের সঙ্গে ঠোঙা বানায় সংসারে সাহায্য করার জন্য, আর বিকেলে অনুশীলন করে খোখো খেলা। তার বাবা হকার, দাদা বেকার, আর বোন ক্লাস 5-এ পড়ে। উত্তর 24 পরগনার বনগাঁয় থাকে সে, কিন্তু খোখো খেলোয়াড় হিসেবে বার্লিনে যাওয়ার স্বপ্ন দেখে, যেখানে 1936 সালে অলিম্পিক্সে খোখো খেলা হয় আন্তর্জাতিক স্পোর্টস হিসেবে। বিকেল থেকে খেলতে খেলতে সন্ধে নেমে আসে, পরিশ্রান্ত মেয়েটির ভাতের গন্ধে খিদে পায়, কিন্তু তবুও সে গভীরভাবে মনোনিবেশ করে তার খেলায়। কবির আশা, মেয়েটির এই অদম্য প্রচেষ্টা বিফলে যাবে না, মেয়েটি একদিন প্রতিষ্ঠিত খেলোয়াড় হবে এবং তার স্বপ্ন পূরণের ছবি কাগজে খেলার পাতায় প্রকাশিত হবে। দেশের মানুষ তার জন্যে গর্ব অনুভব করবে।
এটা হচ্ছে মূল কবিতাটা। অর্থাৎ ইচ্ছে যদি কারোর যদি অদম্য ইচ্ছে থাকে তাহলে সেই ইচ্ছে শক্তি দিয়ে সে কিন্তু তার স্বপ্ন পূরণ করতে পারে। কবির এটা দৃঢ় বিশ্বাস। এবার কবিতার মূল বক্তব্যটা তোমরা জানলে। এবার কবিতার কতগুলো লাইনের কথা যেখান থেকে কোয়েশ্চেন করা হয় সেটা তোমাদের বলে দিচ্ছি। ছোট বোনটি 5-এ পড়ে, এখনও দাদা বেকার। এখান থেকে কোয়েশ্চেন আসে। বনগা থেকে বার্লিনে যায়, সাধ্যি থাকে রোখো। তাকে নিয়েই দেশ শুদ্ধ আম জনতার বড়াই। খেলতে খেলতে সাঁঝের কোলে গড়িয়ে আসে বেলা। খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন ছেপে রেখো। বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। তোমরা জানো কিভাবে এই লাইনগুলো তুলে দিয়ে কী ধরনের কোয়েশ্চেন আসে, এবং সেটা 4টে কোয়েশ্চেন আসে যেটায় 10 নম্বর থাকে। আর যদি মনে করো সেগুলো যদি তুমি আরেকবার মনে করতে চাও, তাহলে রিভাইজ করতে যদি চাও, তাহলে আমার প্রশ্ন উত্তর খো কবিতার প্রশ্ন উত্তরের যে ভিডিওটা করা আছে ওটা আরেকবার একটু দেখে নিও, তাহলেই তোমাদের কবিতাটা সম্পর্কে পুরোটা জানা হয়ে যাবে। এবার আসছি আরেকটা কবিতা, ফুল ফুটুক না ফুটুক। কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা, ফুল ফুটুক না ফুটুক। প্রকৃতির ঋতুচক্রে যেমন দুঃসহ শীতের পরে বসন্ত ঋতু আসে এবং শীতের সব কষ্ট ভুলিয়ে দেয়, তেমনি মানব জীবনেও দুঃখের পরে সুখ আসতে বাধ্য। শান বাঁধানো ফুটপাতে যেখানে মাটি থাকে না, সেই ফুটপাতের ভেতর থেকেও একটা ছোট্ট গাছ কচি কচি পাতা মেলে সূর্যের দিকে তাকিয়ে তার আগমন বার্তা ঘোষণা করে। আমাদের সমাজ ব্যবস্থা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের বেঁচে থাকার ইচ্ছেও চলে যাচ্ছে। আলোর মধ্যে চোখে বাঁধন দিয়ে পরে তা খুলে নিলে যেমন চারদিক ঝাপসা হয়ে যায়, তেমনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়। কবি বলেন যে দিনগুলো চলে গেছে তাকে মনে করে কষ্ট না পেতে আগামী সুদিনের অপেক্ষা করতে। বসন্তের গধূলি বেলায় যে হরবোলা ছেলেটা কোকিলের ডাক শোনাতো, তাকেও সেই অশান্ত দিনগুলো ডেকে নিয়ে গেছে। সে আর কোনো দিনই ফিরে আসবে না। আর এক অবিবাহিত কুরুপা মেয়ে আজও বসে আছে তার বিয়ের প্রতীক্ষায়, এক নবজীবনের আশায়। রেলিংয়ে বুক চেপে ধরে সে তার অতীত ও ভবিষ্যতের দিনগুলোর কথা ভাবছিল। হঠাৎ তার গায়ে এসে বসে এক প্রজাপতি, যাকে দেখে তার মনে আশার আলো সঞ্চারিত হয়। আর এসব প্রত্যক্ষ করে এক অপুষ্ট লিকলিকে গাছ তার ডালপালা মেলে নিজের অস্তিত্বকে বোঝাতে চাইছে। অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে দুঃখের পরে সুখ আসতে বাধ্য, এবং আমরা সেই দুঃখকে ভুলে গিয়ে যে আগামী দিনের যে সুখ আসছে, যে সুসময় আসছে, সেটাকে নিয়েই আমরা ভালো থাকি। আচ্ছা, এবার এইটারও কতগুলো লাইন তোমাদের বলে দিচ্ছি যেগুলো তোমাদের কোয়েশ্চেনে আসে। 1 নম্বর, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। 2 নম্বর, শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। 3 নম্বর, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। 4 নম্বর, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। 5, রেলিংয়ে বুক চেপে ধরে এই সব 7-5 ভাবছিল। 6 নম্বর, চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসলো। তোমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন জানো, যদি ভুলে গিয়ে থাকো বা যদি আরেকটু রিভাইজ করতে চাও, তাহলে এই ফুল ফুটুক না ফুটুক আমার যে প্রশ্ন উত্তরের ভিডিওটা আছে সেটা একটু দেখে নাও। এরপরে আসছি সভ্যতার প্রতি কবিতায়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সভ্যতার প্রতি। কবি কোনো দিনই নগর সভ্যতাকে পছন্দ করেন না। তার মনে হয় এই নগর সভ্যতা শুধুমাত্র ইট কাঠ লোহা পাথরে গড়া, যেখানে মানুষে মানুষে কোনো আত্মিক যোগ নেই। তিনি ফিরে পেতে চান প্রাচীন ভারতের তপবন কেন্দ্রিক সভ্যতা, যেখানে গাছের ছায়ায় সাধু সন্ন্যাসীরা পূজা অর্চনা করেন, যাগযজ্ঞ করেন, সামবেদের সঙ্গীতে আকাশ বাতাস মুখরিত থাকে, গুরু শিষ্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধা থাকে। কবি মনে করেন নগর সভ্যতা সর্বগ্রাসী, এখানে মানুষে মানুষে আত্মার কোনো যোগ নেই, মানুষকে করে তোলে স্বার্থান্ধ এবং যান্ত্রিক। নগর জীবন কবির কাছে বন্দির জীবন, যেখানে কোনো স্বাধীনতা নেই। তিনি রাজপ্রাসাদে থেকে নিরাপদে ভোগবিলাসে মত্ত থাকতে চান না। সমস্ত সামাজিক বন্ধন থেকে মুক্ত হয়ে কবি একান্তভাবে সবার মধ্যে সকলের মনের উত্তাপ নিয়ে বাঁচতে চান। বিশ্বজগতের হৃদয় স্পন্দন অনুভব করতে চান তিনি।
ঘেরাটোপের মধ্যে কঠোর নিয়মে তিনি কখনোই আবদ্ধ থাকতে চান না। এটা হলো সভ্যতার প্রতি কবিতার মূল বক্তব্য। এবার কিছু লাইন বলে দিই যেগুলো থেকে কোয়েশ্চেন আসে। 1 নম্বর, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লৌষ্ট্র কাষ্ঠ প্রস্তর। 2 নম্বর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়ারাশি, গ্লানিহীন দিনগুলি। 3 নম্বর, নিবার ধান্যের মুষ্টি, বলকল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন। 4, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার। 5, পাষাণ পিঞ্জরে তব, নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। 6 নম্বর, পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত এই জগতের হৃদয় স্পন্দন। তোমরা যদি মনে করো যে এই লাইনগুলোর সঙ্গে কী ধরনের কোয়েশ্চেন আসে, তাহলে সভ্যতার প্রতির আমার যে প্রশ্ন উত্তরের ভিডিওটা আছে ওটা একবার দেখে নিও। আচ্ছা, এরপরে তোমাদের কিছু ইনফরমেশন দিচ্ছে এই কবিতাগুলো সম্পর্কে, অনেক সময় আসে। যেমন অমলকান্তি কবিতার কবি হচ্ছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তার কটা কাব্যগ্রন্থের নাম বলে দিচ্ছি। কলকাতার যিশু, উলঙ্গ রাজা, নীল নির্জন, প্রথম নায়ক। খোখো কবিতার কবি হচ্ছেন অমিতাভ দাশগুপ্ত। কাব্যগ্রন্থ তার কটা নাম বলি। জলে লেখা কবিতার নাম সেই লোকটি কবিতার পুরুষ। ফুল ফুটুক না ফুটুক কবির নাম হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। তার কাব্যগ্রন্থ হচ্ছে পদাতিক, চিরকুট, ছেলে গেছে বনে, অগ্নিকোণ। আর সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, তার কাব্যগ্রন্থ তো অনেক আছে, তার মধ্যে বলি গীতাঞ্জলি, বলাকা, পুনশ্চ, আরোগ্য, এগুলো দিতে পারো। আরও একটা কথা বলি এখানে, যে রবীন্দ্রনাথের ছদ্মনাম কিন্তু ভানু সিংহ। তাহলে মোটামুটিভাবে আমি যতটা পারলাম তোমাদের কবিতার যে 7টা কবিতা সেটা আমি পুরোটাই তোমাদের বলে দিলাম, খুব অল্প পরিসরে বলে দিলাম, যাতে তোমাদের লাস্ট মিনিট পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয়। তোমরা এটা একটুখানি দেখে নিও। আর তার সঙ্গে আমি যে ভিডিওগুলোর কথা বললাম, যদি তোমাদের মনে হয় তাহলে সেই ভিডিওগুলো দেখে নিও। আশা করি তোমাদের এতে উপকার হবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, নিশ্চয়ই পরীক্ষা ভালো দিচ্ছ, আর এগুলোও ভালো দেবে আশা রাখছি। তাই আজকে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।